সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এমন কিছু স্কিন ডিজিজ রয়েছে যেগুলো নিয়ে মানুষের অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে এবং সেই সাথে তারা কিন্তু বলে থাকে যে এই রোগটা এক ধরনের অভিশপ্ত। আজ আমরা ভিটিলিগো অথবা সেতি রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। সেতি রোগ, যেটিকে ভিটিলিগোও বলে থাকি, কেন এটিকে বলা হয় যে এটি একটা অভিশপ্ত একটা রোগ? এটা মানুষের ভ্রান্ত ধারণা। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিটিলিগো বা সেতি রোগকে অনেক আগে থেকেই প্রচলন হয়ে আসছে যে এটা সাধারণত ছোঁয়াচে বা এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, এটার কোনো চিকিৎসা নেই। তো এই জন্য এটাকে অভিশপ্ত রোগ বলে, কিন্তু এটা টোটালি ভ্রান্ত ধারণা। এটা কিন্তু ম্যানেজেবল, এটা আসলে কন্ট্রোলে রাখা যায়। ট্রিটমেন্ট করলে অনেকটাই এটা ভালো হয়ে আসে। এটি কেন হয়, বা এটাকে কি বংশগত রোগ বলতে পারে কিনা, বা জেনেটিক বা অটো ইমিউন ডিজিজ বলতে পারে কিনা? ভিটিলিগো সাধারণত অটো ইমিউন ডিজিজ হয়। এটা একটা ক্রনিক ডিজিজ। এটা অটো ইমিউন বলার কারণ হচ্ছে এটা বংশগতও হতে পারে। সবসময় যে বংশে কারো থাকলে এটা হবে তা কিন্তু না। এটা অটো ইমিউন ডিজিজ হিসেবেই পরিচিত। অটো ইমিউন ডিজিজ কেন বলে আমি আপনাকে বলছি যে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা, নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বডির যে ত্বক থেকে যে কালার তৈরি করে বা ত্বকের যে রং তৈরি করে যে কোষ মেলানোসাইট, এটাকেই ধ্বংস করতে থাকে। তখন দেখা যায় এই ধরনের রোগগুলো আসতে থাকে। আবার এই রোগটা অনেক সময় অনেকাংশেই অন্যান্য অটোইমিউন ডিজিজের সাথেও আসতে পারে, যেমন থাইরয়েড ডিজিজ বা ডায়াবেটিস যাদের আছে তাদেরও এটা হতে পারে। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার ছোট বয়স থেকে হয়তো বডির কোনো একটা পার্টে খুব অল্প পরিমাণে দেখা গেছে, তো সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা কি তখনই শুরু করা উচিত, নাকি এটার কোনো নির্দিষ্ট বয়স রয়েছে যে ওই বয়সের পর থেকে তিনি ট্রিটমেন্ট শুরু করতে পারবে? যখনই কোনো ধরনের ডায়াগনোসিস হবে, যখন পেশেন্ট আসবে, সাদা রং ত্বকের রং সাদা হতে পারে, বিভিন্ন ডিজিজ আছে স্কিনের। তো যখন সে ডায়াগনোসটা প্রপার হবে যে হ্যাঁ এটা ভিটিলিগো আর সেতি রোগ, তখন সে অনুযায়ী যদি আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা হয় তাহলে অনেকাংশেই কিন্তু কন্ট্রোল করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু খুব কমনলি দেখা যায়, সেক্ষেত্রে বাচ্চাদের ট্রিটমেন্টটাও সেই দ্রুতই স্টার্ট করতে হয়। এগুলো অনেক ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব স্টার্ট করি। গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এটাকে ওরা খুব একটা গুরুত্ব দেয় না, এবং গ্রাম্য চিকিৎসা বা আমরা যদি এক কথাই বলি যে অপচিকিৎসা নিচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে সেই রোগটা কিন্তু ভালো হচ্ছে না, সেটা বেড়েই যাচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো মেসেজ বা কোনো উপদেশ আছে কিনা তাদের প্রতি? হ্যাঁ, অবশ্যই। কারণ গ্রামাঞ্চলে যখন এই ধরনের রোগ নিয়ে কথা বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে সেতি রোগের যাদের আছে বা যার আছে এক ঘরে করে দেওয়া হয়। তারা কিন্তু নর্মাল সমাজে ধরেন তার হাতটা ধরতে গিয়েও কিন্তু অনেকে সংকোচ বোধ করে, এবং তাকে দেখলেও তাদের ধারণা যে এটা ছড়াবে, কিন্তু এটা তো ছোঁয়াচে না। এবং এটা এমন কোনো ডিজিজ না যেটার জন্য তারা রীতিমতো এমন একটা মেসেজ সবার মধ্যে পৌঁছে গেছে যে এটা যাদের থাকে তারা কখনো সুস্থ হতে পারবে না, গায়ের রংটা নর্মাল হতে পারবে না, প্লাস এটা বংশ পরম্পরায় এটা ছড়াতেই থাকবে, এরকম কোনো কিছু না। সেতি রোগ যদি ট্রিটমেন্ট নেওয়া হয় অনেকটাই কন্ট্রোলে চলে আসে। যদি কারোর মধ্যে এই সেতি রোগটা দেখা দেয়, এটি কি আস্তে আস্তে আসলে বাড়তে থাকে? আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে পুরো শরীরেই হয়ে যায়, কিন্তু এটা কত দ্রুত বা কত সময় নিয়ে আসলে বাড়তে থাকে? ভিটিলিগোটা যদি বলি যে কি ধরনের কোন কোন অংশে বডিতে হতে পারে, সেটা জেনারেলাইজড টোটাল বডিতেই আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটা শুধু বডির একটা পার্টে হতে পারে, এক সাইডের পার্টে হতে পারে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে এই ডিজিজটা অনেকটুকু দ্রুত ছড়াতে থাকে। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ফোকাল এরিয়া বা লোকালাইজড এরিয়া, ধরেন লিপসে হলো, লিপসের দুই পাশে হলো, বা মিউকাস এরিয়াতে হলো, সেই জায়গায় ফোকাসড থাকে। তাদের ক্ষেত্রে তখন ট্রিটমেন্টটা
স্টেবল থাকে, আচ্ছা। মানে সেটা কম দ্রুত, মানে দ্রুত ছড়ায় না, কন্ট্রোলে থাকে, এটা একটা। আবার ইউনিভার্সাল, টোটাল বডিতেই অনেকের জায়গায় জায়গায় যখন স্টার্ট হয়ে যায় তখন টোটাল বডিতেই হতে থাকে। তো যেহেতু এতগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে বংশ পরম্পরায় যেটা বা বংশে থাকলে যদি কারো হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন যেটা কমনলি হওয়ার চান্স থাকে, বাট সব ক্ষেত্রে নয় যে আমার ফ্যামিলি মেম্বারদের হেরিডিটারি ওয়েতে আমার আসছে, এরকম কোনো কিছু নাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখাও যেতে পারে, যদি আর্লি ট্রিটমেন্ট বা ডায়াগনোসড হয় তাহলে ঠিক করা সম্ভব। রোগটাকে আলাদা করে কোনো প্রিভেনশনের বা কোনো প্রিকশনের কোনো অপশন আছে কিনা? রোগটা যেহেতু অটোইমিউন, সেক্ষেত্রে কিছু জিনিস ব্যালেন্স লাইফ, মানে হচ্ছে ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, একটা হেলদি লাইফস্টাইল খুবই মানে এখানে আপনার প্রভাব ফেলবে। যেমন আপনি অ্যান্টি অক্সিডেন্ট ফুড খাচ্ছেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, তারপরে হচ্ছে স্লিপ প্যাটার্ন, এগুলো সব কিছু ঠিক থাকলে, প্লাস হচ্ছে আদার অটোইমিউন ডিজিজ আপনার হচ্ছে না, লাইক ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ। এগুলো কেন হয়? দেখা যায় কি কিছু অনিয়ম তো থাকে, হরমোনাল ইমব্যালেন্স থাকে, স্ট্রেস থেকেও কিন্তু এই ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে যেহেতু স্ট্রেস কাজ করে, তো লাইফস্টাইলে যদি স্ট্রেস থাকে, সেক্ষেত্রে বংশতে যাদের থেকে থাকে তাদের কিন্তু হওয়ার চান্স থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাদের ভিটিলিগো থাকে তাদের দেখা যায় শরীরের একটা অংশে নেই, হ্যাঁ, ওখানে যদি কোনো ধরনের ইনজুরি হয়, সাপোজ বার্ন হলো, সেখানে কিন্তু ভিটিলিগো ডেভেলপ করবে। এটাকে কোয়েবনার ফিনোমেনন বলে। আবার আরেকটা জায়গায় ধরেন কোনো জায়গায় ব্যথা পেলো, সেখানেও কিন্তু ভিটিলিগো ডেভেলপ করতে পারে বা রংটা সাদা হয়ে যেতে পারে। তো এটার জন্য যাদের ভিটিলিগো থাকে এবং যাদের পরিবারের মধ্যে থাকে, তাদের কিছু জিনিস একটু মেনটেন করলে মনে হয় না মানে এটা ছড়ায়। এটাকে কি আমরা সাইন সিমটম বলতে পারি? হ্যাঁ, অবশ্যই এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে আমরা জানি। তো আপনি যদি বলেন সিমটম, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আর কি কি লক্ষণ থাকলে একটা মানুষ বুঝতে পারবে যে না, আমার পরিবারে যেহেতু একজনের ভিটিলিগো আছে বা সেটির রোগ আছে, সেটা আমারও হয়তো বা হওয়ার একটা লক্ষণ দেখা দিচ্ছে? সেক্ষেত্রে সেই কমন লক্ষণগুলো আসলে কি কি? যখন শরীরের যে কোনো অংশে, সেটা লোকালাইজড বা হচ্ছে জেনারেলাইজড হতে পারে, যে কোনো অংশে যখন একটা সাদা দাগ আসে, সেই দাগটা হওয়ার পর এটার উপরে কোনো ধরনের আঁশের মতো কিছু আছে কিনা বা এটাতে চুলকানি আছে কিনা, এটা কিন্তু সে বাসায় থেকেই এটা দেখতে পারে। তো ডাক্তারের কাছে গেলে তো আমরা ডায়াগনোসিস ইনস্ট্রুমেন্ট আছে, উডস ল্যাব, এগুলো দিয়ে টেস্ট করে জানি। কিন্তু সে যদি বাসায় চিন্তা করতে চায় যে এখানে আমার একটু সাদা হলো, এটা আসলে ভিটিলিগো নাকি অন্য কিছু, অনেকের মুখেও আসে। তো ফাঙ্গাল ইনফেকশনের সাথে অনেক সময় দেখা যায় মিসআন্ডারস্টুড করে ফেলে। তো এটার জন্য ওদের এটা মাথায় রাখতে হবে যে চামড়া সাদা হয়ে গেলেই যে এটা সেতি রোগ তা কিন্তু না। এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এটা ধরেন জন্মগত হতে পারে, জন্মের পরে মেলানোসাইটিক নিভাস হিসেবেও আসতে পারে, বা এটা অন্য কোনো কিছু হতে পারে। এটা যে শুধুমাত্র সেতি তা কিন্তু না। যেমন ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্ট দিলেও উইদিন 3 উইকস এটা একদম টোটালি কিওর হয়ে যায়, তখন আর এটা নিয়ে টেনশন থাকে না। কিন্তু অনেকেই দিনের পর দিন দেখবেন যে ওরা মানে এই জায়গাটা নিয়ে অনেক চিন্তিত থাকে, নিজেরাই এটা মনে করে যে না, তার এই জায়গায় সাদা আছে, আসলে এটা কি, কিন্তু তারা ডাক্তারের কাছে যায়। মানে আমরা চিন্তা করছি ঠিকই, কিন্তু আমরা সঠিক চিকিৎসার জন্য আমরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে কিন্তু আমরা যাচ্ছি না। এই যে আমরা সেতি রোগ বা ভিটিলিগো এই রোগটা নিয়ে আমরা এত কনসার্ন, বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা বলছিলাম যে তাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে, যদি মেয়ে হয় তাদের বিয়ে হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, এরকম অনেক বড় বড় মানুষরা রয়েছে, বড় মানুষ বলতে ইন এ সেন্স যে অনেক সেলিব্রিটিরা রয়েছে, অনেক টপ মডেল রয়েছে। আমি যদি বলি উইনি হার্সো, টপ মডেল, তার কিন্তু সেতি রোগ রয়েছে এবং তিনি কিন্তু খুব কনফিডেন্টলি, উনি একজন র্যাম্প মডেল, টপ মডেল, এবং আরও অনেক মিস ইউনিভার্স রয়েছে যাদের কিন্তু ভিটিলিগো রোগটা রয়েছে। সো এটা নিয়ে আপনার মতামতটা কি, যে এটাকে আসলে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়ে আমাদের বাংলাদেশেও যেন আমরা এই জিনিসটাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি? ট্রিটমেন্ট তো ডেফিনেটলি আমরা করব, হ্যাঁ, এটার জন্য সচেতনতা লাগবে। হ্যাঁ, আপনি যেমন বললেন যে উইনি হার্লো, ভিক্টোরিয়া সিক্রেট, তারপরে হচ্ছে অনেক বড় বড় ব্র্যান্ডের কিন্তু সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সে একটা বিউটি প্যাজেন্ট মানে কম্পিটিশনেও কিন্তু টপ মোস্ট পজিশনে ছিল। তো সেক্ষেত্রে এখন
বাইরের চিন্তাধারা আমাদের দেশের চিন্তাধারার মধ্যে একটু পার্থক্য আছে। তো বাংলাদেশের এই যে ধারণাটা যে একটা সেতী রোগ এটা থাকলে বিয়ে দেয়া যাবে না, বা মেয়েটার বিয়ের পরবর্তী গর্ভবতী বা অন্য কিছুতে প্রবলেম হতে পারে, যে বাচ্চা হবে তাদের ক্ষেত্রেও হতে পারে, এই ধারণা সম্পূর্ণ ভুল, এই ধারণা ঠিক না। তো এটার সচেতনতার জন্য স্কুল কলেজ প্লাস হচ্ছে যখন কোনো ধরনের অ্যাওয়ারনেস কোনো প্রোগ্রাম হয় বা ইভেন্ট হয় সেগুলোর মাধ্যমে ছড়ালে, মানে নিউজটা যদি স্প্রেড করা যায়, দেন এটা এই ভ্রান্ত ধারণা থেকে ওনারা অন্তত আচ্ছা, অর্থাৎ রোগটা সম্পর্কে সচেতন করা এবং সেই সঙ্গে আমার কাছে মনে হয় সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সেই ব্যক্তিটিকে সাপোর্ট করাটা মনে হয় অনেক অবশ্যই, বেশি জি। গুরুত্বপূর্ণ। যাদের অলরেডি সেটি রোগটার সিমটম হয়তো চলে আসছে এবং তিনি ট্রিটমেন্ট করছেন, অনেক ক্ষেত্রে তারা কিছুটা তাদের মধ্যে ভীতি কাজ করে যে আমি রোদে যেতে পারবো কিনা, আমি নর্মাল কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারবো কিনা। তো এই বিষয়ে যে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। বিশেষ করে আমি রোদের কথাটা বলবো যে তারা বাইরে বের হতে একটু কনফিউশন তাদের মধ্যে কাজ করে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? যাদের ভিটিলিগো বা সেতী রোগ থাকে তারা যখন রোদে যায় তাদের এটা কিন্তু বাড়তে পারে। এই জন্য অবশ্যই ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটাতে ইউভি-A, ইউভি-B এবং ইনফ্রারেড তিনটাই আপনার লক করবে। তো এই ধরনের সানস্ক্রিনটা ম্যান্ডেটরি তাদের জন্য। আরেকটা জিনিস, অনেকেই কি করেন গ্রামে গঞ্জে বা অনেকের মধ্যে যাদের ভ্রান্ত ধারণা আছে তারা কি করেন রোদের মধ্যে থাকে যাতে এই সাদা অংশের রংটা ডার্ক হয়। এটা ভুল, এটা আসলে হয় না, বরং আমাদের সানের যে রে এটা কিন্তু ডিএনএ ড্যামেজ করে। তো দেখা যায় এটা আরও ক্ষতি হয় এবং এটা বাড়তে থাকে। তো এটা অবশ্যই সানের সংস্পর্শে বা রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যে কোনো রোগ হওয়ার ক্ষেত্রে আমরা তো কিছু না কিছু টেস্ট করে থাকি। ভিটিলিগো বা সেতী রোগটার যখন সাইন সিমটম দেখা দিবে তখন কি কি ধরনের টেস্ট আপনার প্রাথমিক পর্যায়ে করতে দেন? যখন একটা পেশেন্ট এইটা নিয়ে আসে তখন তো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি এটা বোঝার জন্য যেটা কি ধরনের, আর সাদা রোগটা কি ফাঙ্গাল ইনফেকশন অর হচ্ছে অটোইমিউন ডিজিজ। এটা ছাড়া আমরা কিন্তু কিছু ব্লাড টেস্টও করি। এটা ছাড়া মেইন এক্সামিনেশন হচ্ছে উডস ল্যাম্প এক্সামিনেশন। একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা কালারটা দেখার ট্রাই করি, যে জায়গাটাতে অংশ সাদা হয়ে গেছে সেখানে কালারটা কীরকম দেখা যায় ওই লাইটে। তো উডস ল্যাম্পের নিচে এখানে কালার চেঞ্জ থাকে। এটা যদি পজিটিভ আসে দেন আমরা তাকে টোটালি ভিটিলিগো হিসেবে ডায়াগনোস কেস হিসেবে ডিটেক্ট করি। পাশাপাশি কিছু ব্লাড টেস্ট দেই, কারণ এটা আদার্স কোনো ডিজিজ আছে কিনা, থাইরয়েড ডিজিজ বা ডায়াবেটিস ডিজিজ আছে কিনা, রক্ত পরীক্ষার মাধ্যমে এগুলো আমরা ফাইন্ড আউট করি। নর্মালি উডস ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু ভিটিলিগো টোটালি মানে কনফার্ম ডায়াগনোসিস হয়ে যায়। বাংলাদেশে কি বিশ্বমানের ওই ট্রিটমেন্টটা কি রয়েছে কিনা সেতী রোগের জন্য? বাংলাদেশে তুলনামূলক এখন অনেক বেশি। আচ্ছা, তো সেক্ষেত্রে ভিটিলিগো ট্রিটমেন্ট কিন্তু যখন কেউ করে তো এটার মেডিকেল ট্রিটমেন্ট আছে, এটার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, এটা লাইট থেরাপি আছে। এই লাইট থেরাপি বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল ছিল না, কয়েকটা জায়গায় ছিল, সর্বত্র ছিল না। তো এটা অনেক এক্সপেন্সিভ ছিল। তো আস্তে আস্তে এখন ট্রিটমেন্টটাও মানে যারা মিডল ক্লাস বা হচ্ছে লোয়ার ক্লাসের লো ইকোনমিকের তারা কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারে। আচ্ছা, তার মানে কি এই যে ফটোথেরাপি ট্রিটমেন্টের কথাটা আপনি বলছেন সেটা গভর্নমেন্ট হসপিটাল এখন অ্যাভেলেবেল? জি, অনেক জায়গায় এটা আছে এবং হচ্ছে এই থেরাপিটা লাইট থেরাপিটা কিন্তু ওখান থেকেও মানে গভর্নমেন্ট হসপিটাল থেকেও তারা নিতে পারে। সেতী রোগ তাদের ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি স্বাভাবিক স্কিনে ফিরে আসতে কতদিন সময় লাগতে পারে? ট্রিটমেন্টটা কোন ধরনের এবং কতটুকু জায়গা তার ইনভলভ হচ্ছে এবং বয়সটা কত সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করি। যখন ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করি মেডিকেল ট্রিটমেন্টটা আমরা ফার্স্টে দিই। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দেখবেন এখানে কিছু কিছু ট্রিটমেন্ট আছে, যেমন আমরা স্টেরয়েড দেই, টপিক্যাল স্টেরয়েড দেই, এটার সাথে ক্যালসিনিউরিন ইনহিবিটর দেই, তারপরে এটার সাথে রিবোফ্লাভিন মানে এগুলো ডেফিসিয়েন্সি থাকে। তো এইগুলোর পাশাপাশি লাইট থেরাপি স্টার্ট করি। কম্বিনেশন ট্রিটমেন্ট করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, দেখা যায়। আর লোকালাইজড যদি কোনো জায়গায় ধরেন একটা ফোকাল এরিয়াতে আছে লোকালাইজড, তখন কিন্তু লেজার এক্সাইমার লেজার এটাতে ইমপ্রুভমেন্টটা খুবই ভালো দেয়। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসা শুরু করে, কারণ স্কিন ডিজিজের মধ্যে একটু ধৈর্য খুব দরকার। সব ডিজিজে দেখবেন যে একটা তাড়াতাড়ি রেজাল্ট আসে, তো তারা একটু রিলিফ থাকে, কিন্তু স্কিন ডিজিজগুলোতে একটু ধৈর্য খুবই দরকার হয়, কারণ রেজাল্ট আসতে একটু দেরি হয় বাট দীর্ঘস্থায়ী হয়।
এক্সাইমা লেজার বা হচ্ছে ন্যারোব্যান্ড থেরাপি, এটাও কি একটা লাইট অর্থাৎ থেরাপি। আমরা এক কথায় বলতে পারি যে ভিটিলিগো বা সেতিরোগের জন্য যথেষ্ট উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে রয়েছে। আমরা এই সেতিরোগ সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটির যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরেন একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা। আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। ভিটিলিগো এটার কোনো সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট আছে কিনা? হ্যাঁ, এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। সার্জিক্যাল ট্রিটমেন্টটা কি, যেই ত্বকের রং তৈরি করে মেলানোসাইট, এই কোষটিকে মেলানোসাইট ট্রান্সফার করা হয়। ধরেন যার শরীরে হচ্ছে তার এক জায়গায় যেখানে রংটা আছে সেখান থেকে মেলানোসাইট ট্রান্সফার করে যেখানে নেই সেখানে গ্রাফট করা হয়। তো এই ধরনের কিছু সার্জারি করা হয়, সেটা ডোনর সাইট থেকে নেওয়া হয় বা আদার্স রিসিপিয়েন্ট থেকে নেওয়া হয়। তো এটার মাধ্যমে পাঞ্চ গ্রাফটিং এরকম কিছু সার্জারি আছে যেটার মাধ্যমে মানে ইমপ্রুভমেন্টটা ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আবারও, এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে।
মিসক্যারেজ যেটাকে বলি বা অ্যাবর্শন বলে সবাই, এটা আসলে দিন দিন বাড়ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে মানুষ আসলে আগেকার পেশেন্টরা যেভাবে ডাক্তারের কাছে আসতে পারতেন, এখন কিন্তু আসার ইয়েটা বেড়েছে, মানে তাদের স্কোপটা বেড়েছে, সহজেই তারা একজন ডাক্তারের কাছে আসতে পারেন, তাদের কথা বলতে পারেন। সেই জন্য আসলে আমরা সংখ্যাটা ইদানিং মনে হচ্ছে যেন বাড়ছে, তবে বেড়েছে নিঃসন্দেহে, কারণ বেশ কিছু কমপ্লিকেশন যেটা আগে ছিল না সেটা এখন বেড়েছে। যেমন পিসিওএসের হার কিন্তু এখন অনেক বেড়ে গেছে, থাইরয়েডের প্রবলেম যেটা হাইপোথাইরয়েডিজম বিশেষ করে, এটা কিন্তু এখন অনেক বেশি দেখা যায়। এটা কিন্তু আসলে আগে এত বেশি দেখা যেত না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।